আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পূর্বের ক্লাসেই ওয়াদা করেছিলাম যে যোজনী থেকে কিভাবে সংকেত নির্ণয় করা যায় সেই বিষয়টি তোমাদেরকে শেখাবো। তো চলো তাহলে শুরু করা যাক। তো এর আগে আমি এখানে কয়েকটি ধাতুর যোজনী লিখে রেখেছি, কয়েকটি অধাতুর যোজনী লিখে রেখেছি এবং কয়েকটি যৌগমূলকও লিখে রেখেছি। এখন ধাতুর যে যোজনীগুলো আমি লিখে রেখেছি এগুলো তোমাকে আগে থেকেই জানতে হবে, যেটা আমরা আগের ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে বের করতে হয়। অধাতু থেকে কীভাবে যোজনী বের করতে হয় সেটাও শিখিয়েছি। আর এছাড়া আমাদের যৌগমূলকের যোজনীগুলো কি হয় এটা অনেকেই জানো। যৌগমূলকের যোজনী হচ্ছে তার যে ধনাত্মক ঋণাত্মক আয়নটি সেটাকে সংখ্যায় প্রকাশ করলে যেটি হয় সেটি হচ্ছে যৌগমূলকের যোজনী। যেমন ধরো অ্যামোনিয়াম যেই আয়নটা, এটার নাম কিন্তু অ্যামোনিয়াম, মনে রাখতে হবে। এটা প্লাস আছে, একটা প্লাস আছে, তার মানে এর যোজনী হচ্ছে 1। সালফেট 2 মাইনাস, মানে দুটি মাইনাস আছে, তাহলে এর যোজনী হচ্ছে 2। কার্বনেট, এটার নাম হচ্ছে কার্বনেট, এটার হচ্ছে আমাদের দুটি যোজনী, তাহলে মানে 2 মাইনাস, এই জন্য যোজনী 2। তাহলে বলো তো ফসফেটের যোজনী কত হবে? একটু চিন্তা করো, আমি একটু পরে আসছি। এইখানে যেহেতু একটা প্লাস আছে, এখানে যোজনী হবে হচ্ছে 1। হ্যাঁ, তুমি কি চিন্তা করেছো এবার আমার সাথে মিলাও। যেহেতু এখানে 3 মাইনাস আছে, তুমি যোজনী 3 ধরেছো। ইয়েস, ইউ আর রাইট। চলো তাহলে আমরা এই যোজনীগুলো থেকে কিভাবে সংকেত নির্ণয় করা যায় তার একটু নমুনা দেখি। তো সর্বপ্রথম আমি যে যৌগটি লিখে রেখেছি সোডিয়াম ক্লোরাইড। মনে রাখবা, যৌগ লেখার ক্ষেত্রে সবসময় যেটা করা হয়, যদি ধাতু আর অধাতুর মধ্যে যৌগ লেখা হয় তাহলে ধাতুটাকে রাখতে হয় বাম সাইডে, লেফট সাইডে, অধাতুটাকে রাখতে হয় ডান সাইডে। তো ধাতু আমরা কিভাবে চিনি? যদি নামের সাথে আম শব্দটি যুক্ত থাকে, এভাবে আমরা সহজেই ধাতু চিনতে পারি। এছাড়াও ধাতু চিনার আরো অনেক রকম উপায় আছে, শুধু আম থাকলেই ধাতু হবে বিষয়টা এটা না। অনেক ধাতু আছে যাদের নামের শেষে আম নেই। তো যাই হোক, যেমন এখানে একটু খেয়াল করো, যৌগগুলো যখন আমি লিখেছি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু, তাই ধাতুটা আগে লিখেছি, আর ক্লোরাইড, ক্লোরাইড মানে ক্লোরিন, তো ক্লোরিনটা কিন্তু আমি পরে লিখেছি। তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক একইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এখানে কিন্তু একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে ক্লোরিন, এখানে কিন্তু ধাতু নাই, শুধু অধাতুগুলো আছে। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের কোনটা আগে কোনটা পরে লিখতে হয়, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে যেটা পরিমাণে কম থাকে, একটা যৌগের মধ্যে যেটা পরিমাণে কম থাকে সেটা বাম সাইডে লিখতে হয়, যেটা পরিমাণে বেশি থাকে সেটা ডান সাইডে লিখতে হয়। অথবা আমরা এটা বলতে পারি, দুটি মৌলের যেটার যোজনী বেশি ব্যবহৃত হচ্ছে সেটাকে রাখতে হবে বাম সাইডে, যেটির যোজনী কম ব্যবহৃত হচ্ছে সেটাকে রাখতে হবে ডান সাইডে। যাই হোক, এগুলো তোমরা করতে করতে শিখে ফেলবে। তো চলো তাহলে আমরা অ্যাকশনে চলে যাই। এখন আসো সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইড যখন তুমি শুনলে তখন তুমি সর্বপ্রথম কি করবে? সোডিয়ামের জন্য সোডিয়ামের প্রতীক লিখবে, ক্লোরাইডের জন্য ক্লোরিনের প্রতীক লিখবে। এরপরে তুমি চিন্তা করবে যে কার যোজনী কত। দেখো, সোডিয়ামের যোজনী কিন্তু 1 আর ক্লোরিনের যোজনীও কত? 1। তার মানে দুইজনের যোজনী কিন্তু 1। তো যৌগ লেখার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, একজনের যোজনী আরেকজনকে দিয়ে দাও। আমি এই 1 1 দুজনকেও যদি দিয়ে দেই, সেম রেজাল্টই আসতেছে। তো এরকম সেম রেজাল্টের ক্ষেত্রে আমাদের সংকেতের সাথে কোনো সংখ্যা ব্যবহার করতে হয় না। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখব শুধু NaCl। আরেকটু বুঝতে পারবে যখন আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা করব। চলো তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg, ক্লোরাইডের প্রতীক হচ্ছে ক্লোরিন। এবার একটু লক্ষ্য করো যে ম্যাগনেসিয়ামের যোজনীটা কত। ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2, অন্যদিকে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের হচ্ছে 1। তাহলে আমাদের কি কথা ছিল? আমাদের কথা ছিল যে আমরা একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিব। তাহলে ম্যাগনেসিয়ামের 2 যোজনীটা আমি ক্লোরিনকে দিয়ে দিলাম, ক্লোরিনের 1 যোজনীটা আমি ম্যাগনেসিয়ামকে দিয়ে দিলাম। কি করলাম? ম্যাগনেসিয়ামের 2 যোজনী ক্লোরিনকে দিয়ে দিলাম, ক্লোরিনের 1 যোজনী ম্যাগনেসিয়ামকে দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কি সংকেতটা কি দাঁড়াচ্ছে? Mg1Cl2। মনে রাখতে হবে 1 কিন্তু লেখা লাগে না, কারণ এটা দ্বারা বোঝাই যাচ্ছে যে এখানে একটি ম্যাগনেসিয়াম আছে, তাই এটাকে প্রকাশ করার প্রয়োজন নেই। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হবে MgCl2। এবার তুমি যদি বুঝে থাকো, এটা অবশ্যই পারবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের জন্য তুমি অ্যালুমিনিয়ামটা আগে লিখবে, ক্লোরাইডের জন্য তুমি ক্লোরিনটা লিখবে। এখন একটু খেয়াল করো, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, আমি এটা কাকে দিয়ে দিব? তার পাশের জনকে। তাহলে অ্যালুমিনিয়ামের 3 যোজনী, ক্লোরিনের হচ্ছে 1 যোজনী, অ্যালুমিনিয়ামের 3 আমি ক্লোরিনকে দিয়ে দিব, ক্লোরিনের 1 আমি অ্যালুমিনিয়ামকে দিয়ে দিব। তাহলে সংকেতটা দাঁড়াচ্ছে কি? Al1Cl3, যেখানে 1টা দেওয়া লাগে না। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে Al Cl3। তাহলে আশা করি বোঝা গেছে নিয়মটা হচ্ছে যে একজনের যোজনী আমি আরেকজনকে দিয়ে দেব। তবে
আমাকে অবশ্যই বলতে হচ্ছে যে তোমাকে আগে যোজনীটা কিন্তু জানতে হবে। তুমি যদি যোজনী না জানো তাহলে কিন্তু কার যোজনীকে আগে দিবে এটা বুঝবা কিভাবে। আচ্ছা, এবার আসো অ্যামোনিয়াম ক্লোরাইড, যৌগমূলক চলে আসছে অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়ামের সংকেত কিন্তু NH4। আমি ওই যে প্লাসটা দিলাম না, প্লাসটা দিলে অনেক সময় প্যাচ লাগে। অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে এই যে অ্যামোনিয়াম, এটা মুখস্থ রাখতে হবে। অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4। আর ক্লোরিনের সংকেত কত? Cl। তাহলে আমি দিয়ে দিলাম। এবার একটু দেখি তো কার যোজনী কত। অ্যামোনিয়ামের যোজনীও এক, ক্লোরিনের যোজনীও এক। তাহলে সেম মিলে গেছে। সেম মিলে গেলে কি করতে হয়? কারো যোজনী মানে কারোর সাথে কোনো সংখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl। ওকে, এবার আসো, বলছে কার্বন টেট্রাক্লোরাইড। আমাকে একটু নির্দেশনা দিয়ে দিছে। কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের যোজনী কত? 4। টেট্রা, কার্বনের যোজনী কিন্তু 2ও আছে, এই জন্য আমাকে নির্দিষ্ট করে বলে দিছে টেট্রা। মনে রাখবে যে টেট্রা কখন ব্যবহৃত হয়। আমাদের আগে মনে রাখতে হবে মনো, ডাই, ট্রাই, টেট্রা। মনো মানে একটি, ডাই মানে দুটি, ট্রাই মানে তিনটি, টেট্রা মানে চারটি। তো যখন আমাকে বলে দিছে কার্বন টেট্রাক্লোরাইড, তার মানে এখানে 4টা ক্লোরিন হবে, বুঝাই যাচ্ছে। যোজনী ছাড়াও এটা করা যায় যে কার্বনের সাথে 4টা ক্লোরিন থাকবে। আর যোজনী যদি আমি ব্যবহার করি, কার্বনের যোজনী 4, ক্লোরিনের 1, তাহলে একজনের একজনকে দিয়ে দিলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। তো আমরা এই পর্যায়ে দেখলাম হচ্ছে একেবারে যেগুলো সহজ কনসেপ্ট দিয়ে যোজনী থেকে সংকেত বের করা হয় সেগুলো। এরপর আমরা একটু ডিপলি ঢুকবো। এভাবে আমি আরো 10টি যৌগের সংকেত তোমাদেরকে শিখাবো, যার মাধ্যমে তুমি কিভাবে যোজনী থেকে কোন একটি যৌগের। তো আমরা আজকে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত নির্ণয় করবো। তো ম্যাগনেসিয়াম দ্বারা আমরা বুঝি হচ্ছে Mg, আর অক্সাইড দ্বারা বুঝি হচ্ছে অক্সিজেন। তা আমি সকল এগুলো আগে লিখে ফেলি, তারপরে আমরা সংকেতটা নির্ণয় করতে পারি। তাহলে দেখো, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে CaO। অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে AlO। সোডিয়াম অক্সাইড, তাহলে NaO। ফসফোনিয়াম অক্সাইড, এটা হচ্ছে ফসফোনিয়াম। দেখো এই সংকেতটা প্রত্যেকটার নাম হচ্ছে ফসফোনিয়াম, যৌগমূলকের সংকেত। তাহলে ফসফোনিয়াম হচ্ছে PH4, আর সাথে হচ্ছে অক্সাইড, তাহলে অক্সাইড হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা নর্মালি নাম থেকে যেটা বুঝছি সেটা লিখছি। এখন কার সামনে কত সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেটাই কিন্তু এখন শেখার পালা। সেটার জন্য আমাদের কি দরকার? অবশ্যই আমাদের যোজনী দরকার। তো চলো শুরু করা যাক। তো আমাদের নিয়মটা হচ্ছে কি, আগে আমরা দেখি যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের যোজনী কত। ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2 এবং অক্সিজেনের যোজনীও 2। তাহলে ম্যাগনেসিয়ামের 2, অক্সিজেনেরও 2। এখন আমরা বলছি যখন দুইজনের যোজনী সেম হয়ে যাবে তখন কোনো সংখ্যাই লিখে লাগবে না। এটা কিভাবে সম্ভব হয়েছে? আমরা যদি এই দুই ম্যাগনেসিয়ামের 2 অক্সিজেনকে, অক্সিজেনের 2 ম্যাগনেসিয়ামকে দিয়ে দেওয়ার পরে কিন্তু সংখ্যাটা এরকম দাঁড়ায়। তারপরে নিয়মটা হচ্ছে যদি ভাগ করা যায় 2 অথবা 3 দিয়ে, তাহলে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিয়ে যে অনুপাতটা হবে সেই অনুসারেই হবে কিন্তু আমাদের সংকেত। যেমন ধরো 2কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই 1 হয়, এখানেও 2কে ভাগ দিলে 1 হয়। তাহলে 1 যেহেতু লেখা লাগে না, তাহলে ম্যাগনেসিয়ামের অক্সাইডের সংকেত হচ্ছে MgO। সহজ টেকনিক হচ্ছে যদি দুইজনের যোজনী সেম হয় তাহলে কারোর সামনেই কোনো সংখ্যা লেখা লাগে না। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর কোনো প্যারা নেই। ক্যালসিয়াম অক্সাইড, দেখো ক্যালসিয়ামের যোজনীয় 2, অক্সিজেনের যোজনীয় 2। তাহলে ওরও 2, ওরও 2, দুইজনের সেম, তাহলে কোনো সংখ্যা দেওয়ার দরকার নেই। ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে CaO। এবার আসো অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়ামের হচ্ছে 3, অক্সিজেনের হচ্ছে 2। তাহলে অ্যালুমিনিয়ামের 3, অক্সিজেনের হচ্ছে কত? 2। এখন তো আর দুইজনের সেম না, তাহলে সেম না হলে আমাদের কি করতে হবে? একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিতে হবে। তো চলো দিয়ে দিই। অ্যালুমিনিয়ামের 3 অক্সিজেনকে দিয়ে দেই, আর অক্সিজেনের 2 অ্যালুমিনিয়ামকে দিয়ে দিই। তাহলে আমাদের সংকেতটা কি দাঁড়াচ্ছে? Al2O3। বাস হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। তো তারপরে আমরা যদি একটু সোডিয়াম অক্সাইডের দিকে যাই, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের 2। তাহলে কি করতে হবে? সোডিয়ামের অক্সিজেনের 2 এখানে দিতে হবে, সোডিয়ামের 1 এখানে দিতে হবে। তাহলে সোডিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Na2O, 1 দেওয়া লাগে না। তাহলে এটাই হচ্ছে সোডিয়াম অক্সাইডের সংকেত। একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিলাম, খুবই সিম্পল। ফসফোনিয়াম অক্সাইড, ফসফোনিয়াম অক্সাইডে দেখো ফসফোনিয়ামের যোজনী কিন্তু 1, বাট অক্সিজেনের যোজনী তো 2।
তাহলে এটা যোজনী 1, এটা যোজনী 2। তাহলে এই 2 আমি দিয়ে দিব, কাকে দিব? ফসফরাসকে দিব নাকি হাইড্রোজেনকে দিব? আমরা জানি যৌগমূলক পুরাটা একসাথে একটা আয়নের নিয়ে আচরণ করে। তাহলে আমাদের যে 2টা, এটা পুরা দুটার উপরেই একসাথে হবে। তো তখন এটা লেখার নিয়মটা কি? এটা লেখার নিয়মটা হচ্ছে এভাবে একটা ব্র্যাকেট দিয়ে বাইরে 2 দিতে হয়, আর এখানে অক্সিজেনের সামনে 1 দিতে হবে। আমরা জানি 1 দেওয়া লাগে না। এভাবে আমরা যত যৌগের সংকেত আছে সব যৌগের সংকেতই কিন্তু আমরা বের করতে পারবো। শুধুমাত্র কিছু সমযোজী যৌগ যেগুলো হাইড্রোকার্বন, সেগুলো অনেকটাই এটার এভাবে লেখা যায় না। এছাড়া যত যৌগ আছে সবগুলোর যৌগের সংকেতই কিন্তু আমরা লিখতে পারি। তো এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, আমরা এটা নিয়ে আরেকটি ক্লাস করব না, এই ক্লাসের মধ্যে এটা দিয়ে দিই। সেটা হচ্ছে যাদের একাধিক যোজনী বিদ্যমান তাদের যোজনীগুলো কিভাবে ব্যবহৃত হয়। তো আমরা 10টা সংকেত শিখার পরে আমরা র্যান্ডমলি কিছু সংকেত শিখি। যেমন ধরো তুমি জানো যে কার্বনের যোজনী 4ও আছে, কার্বনের যোজনী 2ও আছে। এখন ধরো আমি কার্বনের সাথে অক্সিজেনকে দিতে চাই, তো তাহলে আমি 4 যখন ব্যবহৃত করব কার্বন আর অক্সিজেন, আবার 2 যখন ব্যবহৃত করব কার্বন অক্সিজেন, তাহলে কার্বনের যোজনী আমি যদি 4 ব্যবহার করি, ধরো কার্বনের 4 অক্সিজেনের 2, তাহলে নিয়মটা হচ্ছে কি একজনেরটা আরেকজনকে দিয়ে দাও, ওরে 2 দাও আর ওরে 4 দাও, একজনেরটা আরেকজনকে মাধ্যমে চেঞ্জ করলাম। তারপরে আমরা বলছি কি যে যদি ভাগ করা যায় ভাগ করে দিতে হবে। যেমন এই দুইটা সংখ্যাকে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, তাই 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে, এখানে 1 হবে আর এখানে 2 হবে। তাহলে 1 যেহেতু দেওয়া লাগে না, তাহলে আমাদের সংকেতটা হচ্ছে CO2। তাহলে এই যে সংকেতটা আমরা লিখলাম এটার নাম কি? যেহেতু এখানে CO2, তাহলে এটার আমরা নাম বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে একটি থাকলে মনো, এটা বলা লাগে না মনো, কিন্তু 2টি থাকলে ডাই, 3টি থাকলে ট্রাই। যেহেতু এখানে 2টি অক্সিজেন আছে, তাহলে আমরা সংকেত বলবো কার্বন ডাই অক্সাইড। কিভাবে হয়েছে? একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিছি, তারপর ভাগ করা সম্ভব হয়েছে, ভাগ করছি। তারপরে এবার যখন ধরো আমি কার্বনের 2 ব্যবহার করব, অক্সিজেনেরও 2, তাহলে আমরা জানি যদি সেম যোজনী হয় তাহলে কারোই কিছু দেওয়া লাগে না, ভাগ হয়ে 1 হয়ে যায়। তো এখন তো আমাদের একটা অক্সিজেন, তাহলে এটার নাম কি বলবো? বলো তো, বলো তো, বলো তো, বলো তো, একটু চিন্তা করো তো। হ্যাঁ, তুমি যেটা চিন্তা করছো সেটাই, কার্বন মনোঅক্সাইড। এখানে যেহেতু একটি অক্সিজেন আছে এই জন্য এটার নাম হচ্ছে কার্বন মনোঅক্সাইড। দেখো আগের মতো কেন আমরা ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড এগুলোতে মনো বা ডাই ব্যবহার করিনি? কারণ হচ্ছে সেগুলোর একটা যোজনী ছিল, সেটা দিয়ে যে অক্সাইডটা গঠন করা সম্ভব একটাই সংকেত। কিন্তু দেখো কার্বন দিয়ে কিন্তু আমাদের 2টি সংকেত তৈরি করা সম্ভব 2টি যোজনী ব্যবহারের মাধ্যমে। তো তাই আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে আমি কার্বন ডাইঅক্সাইড নাকি কার্বন মনোঅক্সাইড, কারণ কোন অক্সাইডকে নির্দেশ করতেছে। এই জন্যই কিন্তু ডাই এবং মনো শব্দগুলো এসেছে। এটা একটু আমাদের মনে রাখতে হবে। তারপরে তোমরা যেটার জন্য অপেক্ষা করতেছো আমাদের, আচ্ছা আরো একটা সহজ শিখিয়ে নিই, যেমন ফসফরাস। ফসফরাসের আমরা জানি 3ও আছে 5ও আছে, 3 যোজনীয় আছে 5 যোজনীয় আছে। এখন আমরা দুইটাই ব্যবহার করব। আমরা ক্লোরিনের সাথে ব্যবহার করতে পারি, ধরো ক্লোরিনের সাথে আমি ব্যবহার করব। তো আমি যখন 3 ব্যবহার করতেছি তাহলে PCl, ফসফরাসের 3 আমি ক্লোরিনকে দিয়ে দিলাম, ক্লোরিনের তো 1 সেটা দেওয়া লাগে না। আমি যখন 5 ব্যবহার করতেছি, ফসফরাসের এই 5 আমি ক্লোরিনকে দিয়ে দিব, ক্লোরিনের 1 এখানে দেওয়া লাগে না। তাহলে কিন্তু আমি ইজিলি 3 এবং 5 দিয়ে ক্লোরিনের সাথে একটা PCl3 এবং একটা PCl5 গঠন করতে পারি। এখন আসো নাম কি হবে? হ্যাঁ বুঝতে পারছো, ক্লোরিন থাকলে ক্লোরাইড হয়, আর এটার নাম কি? ফসফরাস। ফসফরাস ক্লোরাইড, বাট কত ক্লোরাইড? যেহেতু আমাদের ক্লোরিন 2টা হয়ে গেছে অলরেডি, তাহলে আমি বলতে হবে যে ফসফরাস 3টা যেহেতু, তাহলে ট্রাই ক্লোরাইড। আর 5টা থাকলে ফসফরাস, এটা হচ্ছে পেন্টা ক্লোরাইড। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন আমরা একটু সালফার থেকে ব্যবহার করব। সালফার, যার যোজনী 2ও আছে 4ও আছে আবার 6ও আছে। এই সবগুলা 3টা যোজনী ব্যবহার করে আমরা কি সংকেত তৈরি করতে পারি? ও সাধারণত হাইড্রোজেনের সাথে 2 ব্যবহার করতে পারে, আর এমনি অক্সিজেনের সাথে 4ও ব্যবহার করতে পারে, অক্সিজেনের সাথে 6ও ব্যবহার করতে পারে। তো
তো একটু চিন্তা করো, হাইড্রোজেনের তো হচ্ছে এক, তাহলে আমাদের এই সংকেতটা কি হবে? এইচ, এখানে যদি আমি 2 ব্যবহার করি তাহলে 2 হাইড্রোজেনকে দিতে হবে, আর হাইড্রোজেনের এক সালফারকে দেওয়া লাগে না, তাহলে আমরা লিখতে পারি SH2। তো সাধারণত এই সংকেতটাকে H2S লেখা হয়। এর নাম কি? হাইড্রোজেন সালফাইড। লিখে রাখতে পারো হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, তারপরে আসো অক্সিজেন, সালফারের সাথে অক্সিজেন। তাহলে আমরা এখন কত ব্যবহার করব? 4। অক্সিজেনের আছে 2, তাহলে ওকে 2 দিয়ে দিতে হয়, ওকে 4 দিয়ে দিতে হয়। তারপরে আমরা জানি যে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে হয় হচ্ছে এখানে 1, এখানে 2, তাহলে SO2, তাহলে সালফার ডাই অক্সাইড। তাহলে আমাদের এটার নাম কি হবে? সালফার ডাই অক্সাইড। এবার এখানে আমি 6 ব্যবহার করব, তাহলে 6 আর হচ্ছে 2, তাহলে 2 এখানে দিয়ে দিতে হয়, 6 এখানে দিয়ে দিতে হয়। তারপরে দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে SO3। বলো তো এটার নাম কি হবে? আমি এটার নাম বলবো না, তুমি কমেন্ট সেকশনে এটার নামটা লিখবে। তাহলে আমরা দেখলাম একাধিক যোজনীগুলো কিভাবে ব্যবহার করে আমাদের যোগের সংকেত নির্ণয় করা যায়। এছাড়া আমি একটা সংকেত লিখব, তার মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হবে। সেটা হচ্ছে আমরা যৌগমূলকের সাথে যৌগমূলক তো মিলিয়ে দেখলাম না, তাহলে যৌগমূলকের সাথে যৌগমূলক কেমন হয় বিষয়টা দেখি তো। আমরা লিখি হচ্ছে যেমন অ্যামোনিয়াম দিয়ে আমি লিখলাম অ্যামোনিয়াম, আর এখানে এটা না হচ্ছে ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট, এরকম একটা সংকেত লিখলাম অ্যামোনিয়াম ফসফেট। তো যেখানে আমি জানি অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH4, ফসফেটের সংকেত হচ্ছে PO4। দেখেই তো মনে হইতেছে ভয়ঙ্কর। তাহলে চলো দেখি। অ্যামোনিয়ামের যোজনী আমরা জানি কত? 1। অ্যামোনিয়ামের যোজনী 1, আর ফসফেটের যোজনী হচ্ছে 3। তাহলে আমরা একজনেরটা আরেকজনকে দিয়ে দিব। তো কিভাবে দিব? আমি এই 3টা পুরো অ্যামোনিয়ামের উপরে দিব, তাহলে এখানে হবে 3। আবার এটা পুরোটার উপরে হচ্ছে 1 দেওয়া লাগে না, তাহলে অ্যামোনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে NH4 3PO4। এটা বলতে হয় NH4 3PO4। তারপরে আমরা আরো একটা সংকেত লিখি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট। অ্যালুমিনিয়াম না, ক্যালসিয়াম ফসফেট লিখি আমরা, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। আমি জানি এই ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আসলে আরো অনেক এক্সারসাইজ করা উচিত। এই বিষয়গুলো আমাদের মানে আয়ত্তে আনতে হলে তোমাদের যেটা উচিত হবে যে নিজে নিজে কিছু সংকেত লেখা। নিয়মটা হচ্ছে যে কি, আমাদের ধাতুটাকে ধাতুর সাথে অধাতু, আবার যখন তুমি যৌগমূলক নিবে তাহলে যৌগমূলকের ধনাত্মক পার্টের সাথে একটা অধাতু, আর ঋণাত্মক পার্টের সাথে অধাতু হইতে পারে, ধাতু হইতে পারে। একটু মানে বোঝার বিষয় আছে, আমরা তো এই ছোট ক্লাসে আর কতটুকুই করা সম্ভব। তাহলে ক্যালসিয়ামের সংকেত প্রতীক হচ্ছে Ca, ফসফেটের সংকেত হচ্ছে PO4। তা আমরা জানি ফসফেটের যোজনী 3, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে কি করব? একজনের যোজনী আরেকজনকে দিয়ে দিব। তাহলে ফসফেটের 3 আমি দিয়ে দিলাম ক্যালসিয়ামকে, ক্যালসিয়ামের 2 দিয়ে দিলাম ফসফেটকে, তাহলে ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে। এই যে দেখো, একজনের যোজনী আমি আরেকজনকে দিয়ে দিচ্ছি, এবার মুছে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেটের সংকেত, যেটা আমরা কিভাবে উচ্চারণ করব? Ca3PO4 2, Ca3PO4 2। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি যদিও এই ক্লাসগুলো এসএসসির জন্য তৈরি করেছি, কিন্তু ইন্টারের স্টুডেন্ট যাদের বেসিকে কিছু দুর্বলতা আছে, এই বিষয়গুলো সবারই কিছুটা ঘাটতি থেকে থাকে, তারাও এই ভিডিওটি দেখতে পারো এবং অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।